আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আইসিটি ক্লাস আর হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস। আচ্ছা, শুরুতে আমি আইসিটি ক্লাসটা দেখাবো, কারণ অনেকেই আছেন যারা শুধু আইসিটি করতে চান। এই কারণে শুরুতে আইসিটি ক্লাসটা দেখাবো, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারটা দেখাবো। আচ্ছা, আমি মূলত অঙ্কের থিম নিয়ে আলোচনা করি শুরুতেই, পরবর্তীতে থিওরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথম এবং দ্বিতীয় এই দুইটা চ্যাপ্টার হচ্ছে থিওরি চ্যাপ্টার, মানে এই দুইটাতে কোনো অঙ্ক থাকে না। তৃতীয় অধ্যায় থেকে আইসিটিতে অঙ্ক শুরু হয়, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ছয়টা এই চারটা অধ্যায় হচ্ছে অঙ্ক। এখানে তৃতীয় অধ্যায় থেকে আমি শুরু করেছি, আপনারা গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখবেন। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি করাচ্ছিলাম আমি। সংখ্যা পদ্ধতিগুলোতে আমি আলোচনা করেছিলাম বাইনারি, ডেসিমাল বা দশমিক সংখ্যা, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল, এইগুলা সম্পর্কে। তো একদম শুরুর ক্লাসে আমি আলোচনা করছিলাম, একদম শুরুর ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছিল যে ডেসিমেল থেকে, ডেসিমেল আরেক নাম হচ্ছে দশমিক, এটা মনে রাখবেন। ডেসিমেল বা দশমিক থেকে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল, কিভাবে নির্ণয় করা হয়। ডেসিমেল বা দশমিক থেকে কিভাবে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়। তো আজকে আমরা শিখব হচ্ছে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর অথবা ডেসিমেলের রূপান্তর। আজকে এটা শিখবো আমরা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায় বা হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তারপরে যাদের মনে নেই, সেক্ষেত্রে আমি ডেসিমেল বা দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করে জাস্ট এটা আমি দেখায় দিব আজকে। ডেসিমেল বা দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করে এটা দেখা দিলে আপনারা বাইনারিতে রূপান্তর করতে পারবেন, অক্টালে রূপান্তর করতে পারবেন। তো এটা নির্ণয় করার জন্য ধরেন একটা মান দেয়া থাকবে, এরকম একটা মান দেয়া থাকবে। আচ্ছা, ডেসিমেল সংখ্যা চিনতে হবে বেস দিয়ে, প্রত্যেকটা সংখ্যা চিনতে হবে বেস দিয়ে। ডেসিমেলের বেস হচ্ছে 10, মানে পাশে 10 থাকবে, এটাতে বুঝে যাবেন আপনি ডেসিমেল। আর বাইনারি সংখ্যাটা চেনার জন্য পাশে 2 দেয়া থাকবে, এরকম ব্র্যাকেট দিয়ে 2 দেয়া থাকবে। অক্টাল চেনার জন্য ব্র্যাকেট দিয়ে 8 দেয়া থাকবে, আর হেক্সাডেসিমেল চেনার জন্য ব্র্যাকেট দিয়ে 16 দেয়া থাকবে। তো এরকম বললো যে ডেসিমেল থেকে এরকম একটা চিহ্ন দিয়ে করো, কথাটা বললো যে এটা থেকে এটাতে রূপান্তর করো। আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে অঙ্কটা করতে হবে আমরা একটু দেখি। এই যে দশমিকের আগের সংখ্যা, এটা কিন্তু একটা দশমিক, দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা বেস দিয়ে ভাগ দিব। যেহেতু বলছে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, এখন এটাকে বেস দিয়ে ভাগ দিব, 16 দিয়ে ভাগ দিব, আর এটাকে 16 দিয়ে গুণ দিব। দশমিকের আগেরগুলোকে 16 দিয়ে ভাগ দিব, দশমিকের পরেরগুলোকে 16 দিয়ে ভাগ দিব। যদি বলতো বাইনারিতে রূপান্তর করতে, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ দিতাম, 2 দিয়ে গুণ দিতাম এই সংখ্যাকে। অক্টালে রূপান্তর করতে বলে অক্টালের বেস হচ্ছে 8, সেই ক্ষেত্রে 8 দিয়ে ভাগ দিতাম, 8 দিয়ে গুণ দিতাম 76কে। আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 16 দিয়ে ভাগ দিব,
আচ্ছা 975 ভাগ লিখবেন 16। এখানে 975কে 16 দিয়ে ভাগ দিলে 60 দশমিক সামথিং আসে। আচ্ছা এখানে দশমিকের পরের সংখ্যাগুলো তুলবেন না, আমরা শিখছিলাম যে দশমিকের পরেরগুলো তুলতে হয় না, এই কারণে এখানে আমরা লিখব 60, সরি বাংলায় লিখবেন 60 লিখব। পরবর্তীতে এই যে 60টা দশমিকের পরেরগুলো কিন্তু তুলবেন না, দশমিকের আগেরগুলো 60 ছিল এই কারণে 60 লিখছি। এই 60কে আবার 16 দিয়ে গুণ দিবেন, 16 দিয়ে কিন্তু ফার্স্টে ভাগ দিয়েছিলাম, পরবর্তীতে যেটা বের হয়েছে ওইটাকে 16 দিয়ে গুণ দিব, মানে বেস দিয়ে গুণ দিবেন, 960 বের হয়। এই যে 960কে আবার কি করবেন, 975 থেকে বিয়োগ দিবেন, 975 থেকে আবার 960কে বিয়োগ দিবেন, 15 বের হয়। এই 15 হবে এখানে, এই 15টা হবে এখানে। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী অঙ্কগুলো করব, এতে আরও বেশি ক্লিয়ার হবেন। আবার 60কে 16 দিয়ে ভাগ দিবেন, বের হচ্ছে 3 দশমিক সামথিং, আমরা 3 নিব এখানে। তারপরে এই 3কে 16 দিয়ে গুণ দিবেন, 16 গুণ 3 বের হয় 48। তো 60 থেকে 48 মাইনাস করলে আসে 12, এইখানে হবে 12। আশা করি বুঝতে পারতেছেন। আবারও বলতেছি আমি, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আপনারা 16 দিয়ে ভাগ দিবেন, মানে বেস দিয়ে ভাগ দিবেন। যদি অক্টালে রূপান্তর করতে বলতো 8 দিয়ে ভাগ দিতে হতো, তো সেই সংখ্যাটাকে আপনারা 16 দিয়ে ভাগ দিবেন, ভাগফল যেটা বের হয় এখানে ওইটা বসবে, দশমিকের পরেরগুলো বসবে না। তো এখানে ভাগফলটা বসাইবেন, পরবর্তীতে ভাগফলটাকে আবার 16 দিয়ে গুণ দিবেন, গুণ দেওয়ার পর যেই সংখ্যাটা বের হয় ওই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে বিয়োগ করবেন, বিয়োগ করার পরে যেটা বের হয় ওইটা এখানে বুঝবো। সাপোজ যেরকম 60কে ভাগ দিছি, এটা দেওয়া 3 দশমিক সামথিং বের হয়েছে, পরবর্তীতে এখানে 3 লিখলাম আমরা, 3 দিয়ে আবার 16কে গুণ দিছি, আসছে 48, 60 থেকে আবার 48 বিয়োগ করার পরে 12 আসছে, এই 12টাকে এখানে লিখে দিলাম, পরবর্তীতে আবার 16 লিখি, 16 দিয়ে আবার 3কে ভাগ দিব। তো ছোট সংখ্যাকে কখনো ভাগ দেওয়া যায় না, যেহেতু 16 বলছে, 16 দিয়ে 3কে কিন্তু ভাগ দেওয়া যায় না, যার কারণে এখানে হবে 0, আর এই যে 3টা, এই 3টে এ পাশে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা মাথা রাখবেন যে যদি এখানে 15 থাকতো, 15কেও ভাগ দেওয়া যেত না, যদি 16 থাকতো সেক্ষেত্রে 16 দিয়ে 16কে ভাগ দিলে 1 হইতো, পরবর্তীতে আবার 1কে 16 দিয়ে ভাগ দেওয়া, এই 1টা এই পাশে থাকতো, 0টা এই পাশে চলে আসতো। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা এই মানগুলো তুলব, নির্ণয়, যেহেতু আমরা হেক্সাডেসিমেল করতেছি এই কারণে লিখব নির্ণয় হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল আমাদের মানটা বের হয়েছে, এইখান থেকে এইভাবে নেব, ভাগ নিব নিচ থেকে উপরে, আর গুণটা নিব উপর থেকে নিচে। এই চিহ্নটা না দিলেও চলবে, এটা বোঝানোর জন্য আমি দিয়েছি আপনাদেরকে সবসময়। নিচ থেকে উপরে যেহেতু, তাহলে হবে 3, আচ্ছা বি, আর হচ্ছে এফ। দশমিক কেন দিলাম, কারণ এই দশমিক হচ্ছে গুণের পরেরগুলো এখানে বসে দেবে। তো আরেকটা কোশ্চেন, যে এখানে কেন আমরা বি লিখলাম আর এফ লিখলাম, আচ্ছা এটা আলোচনা করি। হেক্সাডেসিমেলে 10 বলতে আমরা বুঝি এ, 11 বলতে বি, 12 বলতে সি, 13 বলতে ডি, 14 বলতে ই, আর 15 বলতে এফকে বুঝি। কখনো যদি 10 আসে এ লিখতে হবে, 11 আসে বি লিখতে হবে, 12 আসলে সি লিখতে হবে, এরকম করে সংখ্যা লেখা যাবে না, 10-এর উপরের সংখ্যা লেখা যাবে না, 10-এর নিচে সাপোজ 9, 8 এগুলো আসলো, সেক্ষেত্রে হেক্সাডেসিমেলের সংখ্যা লিখতে পারবেন। তাছাড়া দেখেন 15 আসছে, আমি লিখছি ই, এই যে 15 আসছে, সরি আমি লিখছি এফ, দেখছেন 12 আসছে, তারপর আমি লিখছি কি, এখানে 12 বলতে সি হবে, মিস্টেক হয়ে গেছে, সি হবে, আর হচ্ছে 3 ছিল, এ দেখেন। তারপর আমরা কি করব, 76কে গুণ করব, পরবর্তী কাজ হচ্ছে গুণের কাজ। 76 গুণ বেস, মানে 16 দিয়ে গুণ হবে, ডিরেক্ট 76 গুণ 16 দেন, বের হয় 1216। 1216 কয় সংখ্যা পরে দশমিক আছে, ডান দিক থেকে যান, এ 1 সংখ্যা 2 সংখ্যা, তো 2 সংখ্যা পরে দশমিক দেন, 1 সংখ্যা 2 সংখ্যা, 2 সংখ্যা পরে দশমিক, তারপর কি থাকে, শুধু 16, শুধু 16 থাকে। এখন কিন্তু এই 12টাকে গণায় ধরবেন না, 12টা হচ্ছে অ্যান্সার, 12টা আলাদা হিসাব, এখন এগুলাকে ধরবেন। 16 দিয়ে 16কে গুণ দেন, আবার 16 গুণ 16,
256 আসে, 2 সংখ্যা পরে দশমিক, যেহেতু 2 সংখ্যা পরে দশমিক দেন, এখন কিন্তু 2 আছে, এখানে আসে 56, আবার 16 দিয়ে গুণ দিবেন 56কে, 56 গুণ 16, 896 আসে। এই 896 যেহেতু 2 সংখ্যা পরে দশমিক, এই কারণে ডান দিক থেকে 2 সংখ্যা পরে দশমিক আসে কি 8। তো এটার অ্যান্সারটা মূলত এইভাবে হবে। এখন আসবে উপর থেকে নিচে, ওইটা ছিল নিচ থেকে উপর, এটা উপর থেকে নিচে, এই কারণে এটা হবে এরকম। যেহেতু 12 আছে, 12 বলতে আমরা কি বুঝি, সি, আর 2 2ই থাকবে, আর হচ্ছে 8 8ই থাকবে, কারণ আমরা বলছি 10 থেকে নাম্বার কাউন্ট হয় না। তারপরে এখানে লিখে দিবেন 16। আচ্ছা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আপনারা বুঝে নেবেন। তো এটার অ্যান্সারটা হয়েছে 3CE.C28 বেস 16। এইভাবে মূলত আপনারা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারেন। যদি বলতো বাইনারি, সেক্ষেত্রে 2 দিয়া ভাগ হতো, 2 দিয়া গুণ হতো, নিয়ম কিন্তু সেম নিয়মেই করতে হতো। যদি বলতো অক্টালে রূপান্তর করতে, 8 দিয়া ভাগ হতো, 8 দিয়া গুণ হতো, সেম নিয়মে আপনাদের অঙ্কগুলো করতে হবে। তো এখন আমরা শিখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করা হয়, এটা আমরা দেখব এখন। আচ্ছা, যেহেতু আমি বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, সেক্ষেত্রে আমি একটা মান এখানে লিখে দেই। সেটা হচ্ছে বাইনারি একটা মান, ধরেন একটা মান লিখে দেই 1 1 0 1 1 দশমিক। আচ্ছা, এটা বাদ, এটা হচ্ছে দশমিক। বাইনারি থেকে এরকম বললো ডেসিমেল করো, মানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিছে, আর হচ্ছে বেস দিয়ে দিছে। বেস দেখে চিন্তা হবে যে কোনটাতে রূপান্তর করতে বলছে, আর এই বেস দেখে চিন্তা হবে যে এটা একটা বাইনারি সংখ্যা, তো এটাতে রূপান্তর করতে বলছে আমাদেরকে। আচ্ছা, এইটাতে রূপান্তর করতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যে বাইনারি সংখ্যাটা, এটাকে ফার্স্টে তুলতে হবে। 1 1 0 1 0 1 1 দশমিক 1 1 0 1 1 বাইনারি ইকুয়াল। পরবর্তীতে বাইনারি সংখ্যাগুলো যেইভাবে আছে এইভাবেই সিরিয়াল বাই সিরিয়াল উঠাতে হবে। যেমন বাইনারি বেজ হচ্ছে 2, এই 1কে 2 দিয়ে গুণ দিতে হবে, এরকমভাবে আমি দেখাচ্ছি। 1 গুণ 2 যোগ, এইভাবে লিখবেন, কারণ বেজ হচ্ছে 2। যদি অক্টাল সংখ্যা থাকতো তাহলে 8 দিয়ে গুণ দিতাম এই বাইনারি সংখ্যাকে। আবার বলছে 1, এই যে এখানে 1 আছে, এই একটাই, 1 গুণ 2, আবার যোগ, মানে একটা সংখ্যা কাউন্ট হবে, পরবর্তীতে যোগ, 0 গুণ 2 যোগ, আবার 1 গুণ 2 যোগ, আবার আছে 0 গুণ 2 যোগ, 1 গুণ 2 যোগ, 1 গুণ 2। এই যে দশমিকের আগেরগুলাকে, মানে দশমিক পর্যন্ত সংখ্যাকে আপনারা এরকম বর্ডার দিয়ে দিবেন, পরবর্তীতে প্লাস দিয়ে আবার দশমিক দিবেন, আবার ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এটা কাউন্ট হবে। মানে দশমিকের আগেরগুলাকে আলাদা বন্ধনীতে রাখবেন, দশমিকের পরেরগুলাকে আলাদা বন্ধনীতে রাখবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। তারপর 1 গুণ 2 যোগ, 1 গুণ 2 যোগ, 0 গুণ 2 যোগ, 1 গুণ 2 যোগ, 1 গুণ 2। তো এরকম ভাবে মূলত হয়েছে। এখন একটু খেয়াল করেন, এখান থেকে কিন্তু দশমিকের আগেরগুলা শেষ হয়ে গেছে গা। যেখান থেকে দশমিকের আগেরগুলা শেষ, মানে এই যে এই লাস্ট ওয়ানটা কাউন্ট হয়েছে, এখান থেকে বেজের উপরে মানে 2-এর উপরে হবে 0 পাওয়ার, এগুলো হচ্ছে পাওয়ার। 0 থেকে শুরু করবেন, পাওয়ার 0, এই যে 2-এর উপরে সবসময় বেজের উপরে হবে। যদি অক্টাল দিয়ে রূপান্তর করতে বলতো তাহলে 8-এর উপরে হইতো। 1 কাউন্ট উল্টা দিক থেকে কাউন্ট হবে, 0 ডান দিক থেকে কাউন্ট হবে, 0 1 2 3 4 5 6, এরকমভাবে কাউন্ট হতে থাকবে। আর দশমিকের পরেরগুলো মানে এখান থেকে মাইনাস পাওয়ার আকারে কাউন্ট হবে, এটাও 2-এর উপরে মানে বেজের উপর, -1 -2 -3 -4 -5। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এরকমভাবে আপনারা পাওয়ার দিয়ে নেবেন। তো এখন আমরা ক্যালকুলেশন করব কিভাবে, যেভাবে যেটা আছে ওইটা ওইভাবে ক্যালকুলেশন করব। 2-এর উপরে পাওয়ার আছে 6। ফার্স্টে আমরা
এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, পরবর্তীতে এই ব্র্যাকেটের কাজ করব। এটা হচ্ছে দশমিকের পরের সংখ্যা, এটা হচ্ছে দশমিকের আগের সংখ্যাগুলা, মানে এই পর্যন্ত সংখ্যা, তারপর এখান থেকে শুরু হয় এই পর্যন্ত শেষ হচ্ছে এই বন্ধনীতে। আচ্ছা, পাওয়ার যেহেতু 6 আছে ওইভাবে আমরা কি করব, কাউন্ট করব। আচ্ছা, যেইভাবে আছে ওইভাবে আমরা কি করব, 2কে পাওয়ার আছে 6, তো 2 পাওয়ার 6 লিখব আমরা। 2 পাওয়ার 6 বা 2-এর উপর পাওয়ার যদি 6 করেন আপনারা 64 আসে। পাওয়ার তো বুঝেনি, উপরে পাওয়ার থাকলে এই পাওয়ারটা করতে হয়। ক্যালকুলেটরে একটা চিহ্ন দেখবেন, এরকম চিহ্ন, 2 এরকম চিহ্ন, 6 ইকুয়াল দিলেই যে রেজাল্টটা বের হয় 64। এই 64 হচ্ছে এটা রেজাল্ট। 64কে আবার 1 দিয়ে গুণ দেন আপনি, 64 বের হয় কিন্তু, এই কারণে এখানে লিখব 64 যোগ, তারপর কি আছে, 2-এর উপর পাওয়ার 5 আছে, তো 2 পাওয়ার 5, পরবর্তীতে বের হয় 32। 1 দিয়ে গুণ দিলেও কিন্তু 32ই হয়, পাওয়ার করে গুণ দিয়ে দিবেন 1 দিয়ে, 32ই হয়। পরবর্তীতে 2কে আপনি 4 পাওয়ার করবেন, 2কে 4 পাওয়ার করে কোনো লাভ আছে আপনার, কারণ 0 দিয়ে গুণ দিতে হবে, 0 দিয়ে যেই সংখ্যাকেই গুণ দেন না কেন ওইটা 0ই হবে, এই কারণে আপনাদের পাওয়ার করার কোনো দরকার নেই, এখানে রেজাল্ট 0ই হবে, 0। পরবর্তীতে 2কে 3 পাওয়ার করেন, 2 পাওয়ার 3, এটা হবে 8, কারণ 1 দিয়ে গুণ দিলে 8ই আসে। আচ্ছা, এখানে আমি ইংলিশ আর বাংলা মিক্স করে নিছি। আচ্ছা, আপনারা বুঝে নেবেন যে পরবর্তীটা আমি ইংলিশে লিখছি, এগুলো সব বাংলাতে, কিন্তু পরবর্তীগুলো ইংলিশে লিখছি, এটা বুঝে নেবেন, এখন কাটতে গেলে অন্যরকম লাগবে। তো সেক্ষেত্রে 2-এর ওপর যদি পাওয়ার 2 থাকে, পাওয়ার করে কোনো লাভ নেই, আমাদের 0 দিয়ে গুণ দিতে হবে, এই কারণে এখানে 0ই হবে। পরবর্তীতে 2-এর ওপর পাওয়ার আছে 1, তার মানে 2ই হবে। যেই 100-র উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে একই হয় রেজাল্ট, 100-র উপরে যদি পাওয়ার 1 থাকে একই হয় রেজাল্ট, এই কারণে 2-এর উপর যেহেতু, এই যে 2-এর উপর যেহেতু পাওয়ার 1 আছে, 2 হবে, আর 2কে 1 দিয়ে গুণ দিলে 2ই হয়, এখন 2 লিখলাম। পরবর্তীতে কি বলছে, 2-এর উপর পাওয়ার আছে 0। একটা কথা মনে রাখবেন, যদি 200-র উপরও পাওয়ার হয় 0, সেক্ষেত্রে এটা রেজাল্ট হবে 1ই। যেহেতু 2-এর উপর পাওয়ার আছে 0, এই কারণে রেজাল্টও হবে কি 1ই হবে, তো 1কে 1 দিয়ে গুণ দিলে হয় 1ই, এই কারণে এখানে 1 লিখলাম আমরা। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। পরবর্তীতে প্লাস দিয়ে, আচ্ছা এখানে প্লাস দিয়ে, যেহেতু এখানে জায়গা নেই, এখানে প্লাস দিয়ে এই যে এই ব্র্যাকেটের কাজগুলো আমরা করব। আচ্ছা, মাইনাস পাওয়ারের নিয়ম হচ্ছে, দেখেন এটার উপর কি আছে, 2-এর ওপর মাইনাস পাওয়ার আছে, কখনো মাইনাস পাওয়ার যদি থাকে, আচ্ছা এটা আমি রাফ করি এই পাশে আপনাদের সুবিধার্থের জন্য, কখনো মাইনাসের ওপর যদি বা কোনো সংখ্যার ওপর যদি মাইনাস পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, মাইনাসের জন্য 1 ভাগ নিব, এই যে সবসময় উপরে 1 হবে, আর হচ্ছে এই 2-এর ওপর যেহেতু মাইনাসের জন্য সবসময় 1 নিব, আর 2-এর ওপর যেহেতু -1, এই কারণে এই 2-এর ওপর পাওয়ার 1 নিব। আশা করি বুঝতে পারছেন। তো 2-এর ওপর পাওয়ার 1 করলে 2ই হয়, আর এখানে 1ই হবে। 2-এর ওপর পাওয়ার 1 করলে কি হয়, 1 হয়, আর এখানে 1ই হবে, তার মানে এটা হবে 1/2 যোগ, এটা করলাম, এতটুকু করলাম। পরবর্তীতে কি আছে, 2-এর ওপর পাওয়ার 2, 2-এর ওপর পাওয়ার 2 করলে এই মাইনাসের জন্য আমরা কি করব, 1 নিবে, যে মাইনাসের জন্য 1 নিলাম। পরে 2-এর ওপর কি আছে, পাওয়ার আছে না, পাওয়ার কি আছে, 2 আছে, এই যে এখানে 2 হবে। আশা করি বুঝতে পারতেছেন। তো 2-এর ওপর পাওয়ার যদি করেন আপনারা, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2 আসে 4, তাহলে 1/4 হবে, এখানে 1/4 হবে, প্লাস পরবর্তীতে কি আছে, 0 আছে। আচ্ছা, এটাকে গুণ দিলে কিন্তু এই 1/4ই বের হয়, যা আছে তাই বের হয়, এই কারণে আমরা এই সংখ্যাগুলি এখানে বসালাম। কিন্তু এখানে পাওয়ার করার কোনো দরকার নাই, কারণ এখানে 0 আছে, আর 0কে গুণ দিলে 0ই হয়, এই কারণে ডিরেক্ট 0 বসায় দিবেন, আপনারা গুণ করবেন না। পরবর্তীতে কি আছে, 2-এর উপর -4 আছে, তো এটা রাফ করবেন কীভাবে, 2-এর উপর যেহেতু -4 আছে, তো মাইনাসের কারণে 1 নেবেন, আর এই যে 2 যেহেতু পাওয়ার 4 আছে, এই 2-এর উপর পাওয়ার 4 হবে, তো 2 পাওয়ার দিবেন 4, কত হয় 16, এটা হবে এরকম 1/16, এটা হবে 1/16।
আচ্ছা, এই লাইনটা আমি ভুলক্রমে ইংলিশে লিখে ফেলছি, আপনারা এটা ঠিক করে নেবেন। কাটতে মন চাচ্ছে না, যেহেতু বাংলাতে লিখছি, সবগুলো বাংলাতে আপনাদের লিখতে হবে গণিত সংখ্যায়। পরবর্তীতে আবার কি আছে, যোগ দিবেন। এটা পাওয়ার আছে 5 পাওয়ার আছে, তাইলে মাইনাসের জন্য 1 নেবেন। আর হচ্ছে 5 পাওয়ার থাকলে কি হয়, এরকম হবে 2-এর উপর পাওয়ার 5, তো 2 পাওয়ার হচ্ছে 5, কত বেরোয় 32, তো এখানে হবে 32, 1/32। এখন আপনারা ক্যালকুলেশন করেন, এটা যেভাবে আছে সেইভাবে যোগ করে দেন। 64 যোগ 32 যোগ, এটা হচ্ছে 8 যোগ 2 যোগ 1, এটা হয় 107 দশমিক। এখন এই দশমিকের মানগুলো আমরা বসাবো। কিভাবে বসাবো দশমিকের মানগুলা, দেখেন কিভাবে বসাই। 1/2 কত আসে, 1/2, আচ্ছা 107 দিয়ে প্লাস দিয়ে দিবেন আপনারা। এটা ধরেন দশমিকের সাইডটা 0.5 আসে, যোগ 1/4 আছে, 1/4 আছে, তো আপনারা 1/4 দিবেন, 1/4 আসে 0.25 যোগ, এটা তো 0, আচ্ছা এটা কিছুই হবে না, এটা তো 0 থাকবে। তারপর 1/16 দিবেন, 1/16 দিলে বের হয় 0.0625। তারপর 1/32 দিবেন, যেটা বেরো এটা লিখে দিবেন, 1/32 0.03125। যেই সংখ্যাগুলো বের হয় এই সংখ্যাগুলো যোগ করে দিবেন একসাথে, যেহেতু যোগ আকারে আছে যোগ করে দিবেন। যোগ 0.0625 যোগ 0.25 যোগ 0.5, আচ্ছা এখানে বের হয় 107 প্লাস 0.84375, এই দুইটা যোগ দিবেন। এটার সাথে 107কে যদি যোগ দেন তাহলে রেজাল্ট আসবে 107.84375। এটা হচ্ছে আপনাদের দশমিক সংখ্যায় রূপান্তর। যেহেতু দশমিকে রূপান্তর করতে বলছে, রূপান্তর করে আপনারা এরকম বেস দিয়ে দিবেন 10। আশা করি বুঝতে পারছেন। যদি অক্টাল সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে বলতো তাহলে এখানে 8 হইতো। তাছাড়া নিয়ম এক, পাওয়ার যেভাবে দিচ্ছেন এইভাবে 0 থেকে ডান দিক থেকে আসবে, আর 0-র পরে পরবর্তী ওই যে দশমিকের পরবর্তীগুলা মাইনাস পাওয়ার আকারে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত আপনারা বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারেন। তো আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব আপনাদের, হোমওয়ার্কটা তুলে নেবেন আপনারা। আচ্ছা আমি একটা হোমওয়ার্ক দিই আপনাদেরকে, এই হোমওয়ার্কগুলো অবশ্যই করে নিয়ে আসবেন আপনারা। HW, আর আপনারা যদি ক্লাসে জয়েনও না করেন আমি অবশ্যই রেকর্ড ভিডিও দিয়ে দিব, আপনারা অবশ্যই রেকর্ড ভিডিওগুলো দেখবেন। আজকে সমস্যার কারণে আমি লাইভ ক্লাসটা নিতে পারি নাই, এই কারণে আমি রেকর্ড করে রাখতেছি। এই রেকর্ডটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ধরেন একটা সংখ্যা দিলাম 3, 6, 5, এখানে 3 সংখ্যা পরে, তার মানে দশমিক বসবে 3 সংখ্যা পরে গুণ করার পরে। দশমিককে বাইনারি করো, বাইনারি করতে বলছে। তারপর ধরেন 2 নম্বরে বললো 7, 5, এটা একটা সংখ্যা ধরেন 7, 5, 9.3510কে অক্টাল করতে বলল। 3 নম্বর বলছে 765.368কে দশমিকে রূপান্তর করো। ওই যে ওই নিয়ম, যে নিয়মটা এখন শিখালাম একটু আগে। তারপর ধরেন বলল A9D দশমিক EC
16কে দশমিক করো। এটা হচ্ছে 16 দিয়ে গুণ হবে প্রত্যেকটা। তো এটা আপনারা লিখে রাখেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আইসিটি ক্লাসটা এই পর্যন্ত। এখন হিসাব বিজ্ঞান ক্লাসটা হবে। যাদের শুধু আইসিটি আছে তারা চলে যেতে পারেন, এখন হিসাব বিজ্ঞান ক্লাসটা নেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আচ্ছা, গত ক্লাসে আমি মূলত আলোচনা করছিলাম যে কিভাবে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এইগুলো নির্ণয় করে। তো সেই ক্ষেত্রে 1 নম্বর সৃজনশীলটা সলভ করে দিয়েছিলাম। অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারো নাই। তো আজকে হচ্ছে আমি দেখাবো কীভাবে ক্রয় ফেরত জাবেদা, কীভাবে বিক্রয় ফেরত জাবেদাটা করে। ওটা দেখলেই তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, 2 নম্বর সৃজনশীলটা ফলো করি। প্রথমত বলছে ক নম্বরে কারবারি বাট্টার পরিমাণ। তো কারবারি বাট্টার পরিমাণটা কিভাবে নির্ণয় করছে? কারবারি বাট্টা বলতে আমরা কি বুঝি? কারবারি বাট্টা বলতে আমরা বুঝে থাকি মূলত কোনো একটা পণ্য কিনছি, ওই পণ্যের ওপর কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমাদেরকে, ওইটাকে মূলত কারবারি বাট্টা বলে। অথবা কোনো একটা পণ্য বিক্রি করছি, ওই বিক্রয়ের ওপর ডিসকাউন্ট দিছি আমরা, ওইটাকে বলে কারবারি বাট্টা। অথবা কোনো একটা পণ্য আমরা ফেরত দিছি কোনো ভুল ত্রুটি থাকার কারণে বা পণ্যটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পণ্যগুলোকে আমরা ফেরত দিছি, সেক্ষেত্রে ওইটাকেও কারবারি বাট্টা করতে হবে, মানে ডিসকাউন্ট দিয়ে ফেরত দিতে হবে। আর যদি কোনো পণ্য আমরা ফেরত পাই, সেই ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে আমাদের পণ্যটা ফেরত নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো কারবারি বাট্টার পরিমাণটা এইভাবেই নির্ণয় করতে হবে। তো খুঁজতে হবে কারবারি বাট্টা কোথায় কোথায় আছে। যেমন 1 নম্বরে বলছে কি, আচ্ছা এই যে এখানে 1 নম্বরে বলছে, মানে এই মার্চের 1 তারিখে বলছে রনি ব্রাদার্সের নিকট হতে 20 টাকা মূল্যের 22টি চামচ ফেরত আসলো। এখানে কারবারি বাট্টা বলছে 5%। তো 20 টাকা মূল্যের, মানে একটা চামচের মূল্য হচ্ছে 20 টাকা, 22টা চামচের মূল্য কত? তো 20 দিয়ে যদি 22কে গুণ দেই, যত টাকা আসে ওই টাকার ওপর 5% করতে হবে। ওইটি হচ্ছে কারবারি বাট্টা। ওই টাকার ওপর 20 দিয়ে 22কে গুণ দেওয়ার পর যেই টাকাটা আসে ওইটার উপর 5% করার পরে যে টাকাটা আসে ওইটি হচ্ছে কারবারি বাট্টা। পরবর্তীতে আর কোথায় কোথায় কারবারি বাট্টা আছে, যেমন এই যে এই তারিখেও কারবারি বাট্টা আছে, 5 তারিখেও কারবারি বাট্টা 10% বলছে। আজম ব্রাদার্সের নিকটে 80 টাকা মূল্যের 20টি নিম্নমানের পণ্য ফেরত পাঠানো হলো। এখানে পণ্য ফেরত পাঠাইছে, যাই হোক কারবারি বাট্টা তো উল্লেখ আছে আমাদের, যেহেতু কথা বলছে কারবারি বাট্টা নির্ণয় করতে। এখন 80 দিয়া 20 দিয়া আমরা কি করব, গুণ দিব। একটা পণ্যের মূল্য ছিল 80 টাকা, 20টা পণ্যের মূল্য যত টাকা আসে গুণ দিয়ে তারপর আমরা কি করব, 10% করে যে টাকাটা বের হয় ওইটার উপরই কারবারি বাট্টা করব। আচ্ছা, তারপর 20 তারিখে দেখেন এখানে কোনো কারবারি বাট্টা উল্লেখ নেই। এখানে হচ্ছে একটা পরিবহন খরচ আছে, যেটাকে আনুষঙ্গিক খরচ বলে থাকি আমরা। তারপর এখানে লক্ষ্য করেন এখানেও কোনো ইয়া নেই, কারবারি বাট্টা নেই, শুধু প্যাকিং খরচ দিয়ে আসছে। তো ক নম্বর যেহেতু বলছে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করতে, তো এইভাবে কোশ্চেন সাজাবেন। 1 নং প্রশ্ন উত্তর ক, কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করা হলো বা নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা, টাকা, এটা হচ্ছে মূলত নর্মাল একটা ছক হয় কয়ের জন্য বেশিরভাগ। তো এই যে টাকাটার কথা আমি বলছিলাম, 20 দিয়ে 22কে গুণ দিছে, 440-এর ওপর 5% করছে। ডিরেক্ট 5%ও করতে পারেন, বা 5 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ দিলে হবে। এই হচ্ছে 440কে, তারপর 22 টাকা আসে। তারপর বলছে মার্চের 5 তারিখে কারবারি বাট্টা 80 গুণ 20, 1600 টাকা আসে। 1600কে ডিরেক্ট 10%ও করতে পারেন, বা 10 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ দিলে 160 টাকা আসে। তারপর দুইটা যোগ করে মোট পরিমাণ বের হয়েছে 182 টাকা। এটাই হচ্ছে মূলত আমাদের কারবারি বাট্টার পরিমাণ। আর এটাকে নিচে জেড টেনে দিবেন, অবশ্যই কলম দিয়ে জেড টেনে দিবেন। আশা করি বুঝতে পারছেন। 20 টাকার 22 টাকা কোথায় পেলাম, এই যে এখানে আছে, 20 টাকা ধরে 22টি কিনে, আর 80 টাকা আর 20 টাকা কোথায় পেলাম, এই যে 80 গুণ 20, দেখতে পাচ্ছেন। এই দুইটার উপরই কারবারি বাট্টা ছিল, আর বাকি কোনোটার উপর কারবারি বাট্টা নাই। এখন আমরা ক নম্বরে কারবারি বাট্টা নির্ণয় করি নাই। আচ্ছা, খ নম্বরটা বলছে কি, ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। যেহেতু বলছে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে, তো আমাদের এখানে খুঁজতে হবে যে কোনটা কোনটা আমরা ক্রয় করে ফেরত পাঠাইছি।
ক্রয় ফেরত বলতে আপনি কোনটা কোনটা ক্রয় করছেন নষ্ট হওয়ার কারণে বা নিম্নমানের হওয়ার কারণে, বা আপনার পণ্যটা পছন্দ হয় নাই, সেই ক্ষেত্রে আপনি পণ্যটা ফেরত পাঠাইছেন, আপনি ফেরত পাঠাইছেন, বুঝতে পারছেন? এই মাসুমটা আপনি নিজেই মনে করবেন মিস্টার মাসুম। তো সেই ক্ষেত্রে আপনি নিজে যেহেতু ফেরতটা পাঠাইছেন, তো এখানে খুঁজেন যেটা যেটা নিজে ফেরত পাঠাইছেন বা পাঠানো হলো এরকম কথা উল্লেখ থাকে, সেটাই হচ্ছে ক্রয় ফেরতে যাবে। তো শুরুতেই ভাবতে হবে যে ক্রয় ফেরত এন্ট্রিতে কোনটা কোনটা যাবে। তো এক নম্বরটা বলছে রনি ব্রাদার্সের নিকট 20 টাকা মূল্যে এত চামচ ফেরত আসলে, এটা কিন্তু আপনার কাছে ফেরত আসছে। তো মিস্টার মাসুম আপনি হচ্ছেন একজন বিক্রেতা, সেই ক্ষেত্রে আপনার কাছে ফেরত আসছে, তার মানে এটা বিক্রয়ের ফলে ফেরত আসছে, এটাকে বলে বিক্রয় ফেরত। যদি পণ্য ফেরত আসে আপনার কাছে, তাহলে এটা বিক্রয় ফেরত। আপনার কাছ থেকে রনি ব্রাদার্স পণ্য কিনছিল, ওইটা ফেরত দিয়ে দিছে, তো এটা বিক্রয় ফেরতে যাবে। তারপর আজম ব্রাদার্সের নিকট 80 টাকা মূল্যের 20টি নিম্নমানের পণ্য ফেরত পাঠানো হলো। এই যে আজম ব্রাদার্সের নিকটে কথা উল্লেখ আছে, তার মানে আপনি ফেরত পাঠাইছেন, পাঠানো হলো, আপনি ফেরত পাঠাইছেন, তার মানে এটাই হচ্ছে একটা কি ক্রয় বা এটাই হচ্ছে একটা ক্রয় ফেরত জাবেদা, এটা ক্রয় ফেরত জাবেদায় যাবে। আচ্ছা, তারপর এখানে বলছে খান ব্রাদার্সের নিকট হতে 50 টাকা মূল্যের 20 কেজি চাল ফেরত পাওয়া গেল। খান ব্রাদার্সের নিকট হতে, তার মানে আপনার কাছে ফেরত আসছে, নিকট হতে কার কাছে ফেরত আসছে, আপনার কাছে ফেরত পাওয়া গেল, ফেরত আসলো, এরকম কথা উল্লেখ থাকলেই ভেবে নেবেন এটা হচ্ছে বিক্রয় ফেরত, তার মানে এটা বিক্রয় ফেরত হয়েছে, বিক্রয় ফেরতের দিকে যাবে। মোল্লা অ্যান্ড কোংয়ের নিকটে 55 টাকা মূল্যের 15 কেজি চাল ফেরত দেওয়া হলো। তার মানে মোল্লা ব্রাদার্সের, মোল্লা অ্যান্ড কোংয়ের নিকটে আপনি পণ্যটা ফেরত দিয়েছেন, দেওয়া হলো, পাঠানো হলো, এরকম কথা উল্লেখ থাকলে ভাববেন যে এটা হচ্ছে ক্রয় ফেরতে যায়। আশা করি বুঝতে পারছেন। আর ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বহি ফেরত, বিক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে আন্তঃফেরত। এই যে গ নম্বর আবার বলছে আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করে, তার মানে বিক্রয় ফেরত জাবেদা। আর খ নম্বরে বলছে ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদার আরেক নাম বহি ফেরত জাবেদা, অনেক সময় বহি ফেরতও বলতে পারে। তো এইগুলো আমি শুরুতে একদম উল্লেখ করে দিচ্ছি, দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে আমি উল্লেখ করেছি ক্রয় ফেরত জাবেদা আর বই ফেরত জাবেদা একই, বিক্রয় ফেরত জাবেদা, আন্তঃফেরত জাবেদা একই। আচ্ছা দেখেন ওই জাবেদা কিন্তু এখানে লিখছে, শুধু ছক চেঞ্জ। আপনারা অঙ্কের নিয়ম জানেন, যেহেতু আপনারা অঙ্ক করছেন ওই যে 1 নম্বর সৃজনশীলটা, তো সেক্ষেত্রে অঙ্কের নিয়ম জানেন, শুধু ছকটা চেঞ্জ। এখানে তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নং, সূত্র, আর হচ্ছে কি ক্রয় ফেরতের কী জাবেদা হয়, পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট না, অথবা পদে হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট না, সেম জাবেদাই হবে। পাওনাদার আর পদে হিসাব একই কথা, এখানে সেম জাবেদাই হবে। ক্রয় ফেরত করলে যে জাবেদাটা হয় এই জাবেদাটাই। আর এখানে একটু খেয়াল করেন ক্রয় ফেরতটা কি, ডেবিট না ক্রেডিট? ক্রয় ফেরত সবসময় ক্রেডিট হয়, কারণ এটা একটা আয়। তো এখানে হবে ডেবিট হিসাব খাত, এই হিসাব খাতগুলা উল্লেখ করে দিবেন। যদি বিক্রয় ফেরত থাকতো, বিক্রয় ফেরত হয় সবসময় ডেবিট, তাহলে হতো ক্রেডিট হিসাব খাত। যদি শুধু ক্রয় থাকতো, ক্রয় হয় সবসময় ডেবিট, তাহলে হবে ক্রেডিট হিসাব খাত। আশা করি বুঝতে পারছেন। মানে উপরের এন্ট্রিটা যদি ডেবিট হয় তাহলে এখানে হবে ক্রেডিট হিসাব খাত, উপরের এন্ট্রিটা যদি ক্রেডিট হয় তাহলে এখানে হবে ডেবিট হিসাব খাত। তো ক্রয় ফেরত ক্রেডিট ছিল, এখানে ডেবিট হিসাব খাত বসছে। ডেবিট হিসাব খাত বলতে খান ব্রাদার্স হচ্ছে একজন পাওনাদার, মোল্লা অ্যান্ড কোং হচ্ছে একজন পাওনাদার। আমি বলছিলাম 5 তারিখ 15 তারিখ আসবে না, ওই দুইটি এখানে আসছে। এই যে এ দেখেন উল্লেখ করা আছে, 5 তারিখ হচ্ছে আজম ব্রাদার্স, আর হচ্ছে ফেরত নিম্নমানের পণ্য ফেরত পাঠানো হলো, এটা হচ্ছে আজম ব্রাদার্স, আর হচ্ছে মোল্লা অ্যান্ড কোং ফেরত দেওয়া হলো, নিকটে ফেরত দেওয়া হলো, এই দুইটা আসবে 5 তারিখ, আর হচ্ছে কি 15 তারিখ, এই দুইটা আসবে এখানে। আচ্ছা এখানে ভুলে খান ব্রাদার্সটা লিখা হয়েছে, এটা হবে আজম ব্রাদার্স, আপনারা একটু মনে রাখবেন, এটা আজম ব্রাদার্স হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা খান ব্রাদার্স না, এটা আজম ব্রাদার্স মনে রাখবেন। 5 তারিখ যেহেতু, 5 তারিখে তো আর খান ব্রাদার্সের নাম দেয়া নাই, 5 তারিখ হচ্ছে আজম ব্রাদার্সের নাম দেওয়া আছে, এটা আপনারা একটু মিলিয়ে নেবেন, টাইপিং মিস্টেক হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে কী করছে, 80 দিয়া 20কে গুণ দিছে, যত টাকা আসে এই টাকার ওপর কারবারি বারটা করে, কারবারি বারটা মাইনাস করে এই টাকাটা বসাইছে, কারবারি বারটা মাইনাস করে কিন্তু এই টাকাটা বসাইছে। এই নিয়ম আপনারা তো জানেনই, এটাতে গণনা দিলেও চলে, না দিলেও চলে, দেয়াটা বেটার। আপনারা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেখবেন মাইনাস করে
ওই কারবারি বাট্টাটা মাইনাস করে যে টাকাটা হয় 1440 টাকা, এই টাকাটাই এখানে বসেছে। নিয়ম একই। ডেবিট নোট নং থাকে হচ্ছে ক্রয় ফেরত জাবেদার ক্ষেত্রে, ডেবিট নোট নং ছিল ওই যে মূল্যায়ন কমির ক্ষেত্রে, আর খান ব্রাদার্সের ক্ষেত্রে কোনো কিছু ছিল না। আর ছকটা কিন্তু সেম, যেই নিয়মে ছক আছে ওই নিয়মেই সবসময় করতে হবে। আজম ব্রাদার্স হবে, কারবারি বাট্টা শুধু মাইনাস করছে। মূল্যায়ন কোংটাও যেহেতু ক্রয় জাবেদা যাবে, 55 দিয়ে 15কে গুণ দিবেন। তারপরে এখানে কোনো কারবারি বাট্টা উল্লেখ নেই, তো প্যাকিং খরচ আছে। আমরা জানি আনুষঙ্গিক খরচগুলো কি হয়, সবসময় যোগ হয়। এই কারণে প্যাকিং খরচটাও কী করবেন, 55 গুণ 15 দিয়ে যে টাকাটা বের হয় এটার সাথে যোগ করে দিবেন প্যাকিং খরচটা। দেখেন এখানেও সেম কাজটাই করছে, এই যে মূল্যায়ন কোঙে। আর সূত্রের কাজ হচ্ছে সবসময় ঠিক দেয়, 1125 টাকা আসছে, তারপরে এই দুইটা যোগ করে দিবেন। নিয়ম তো জানেন, সব অঙ্কের নিয়ম এক, শুধু ছক চেঞ্জ। আমি বারবার বলছি সব অঙ্কের নিয়ম এক, শুধু ছক চেঞ্জ। আর কোনটা মানে ক্রয় ফেরত জাবেদা আসবে, কোনটা বিক্রয় ফেরত জাবেদা আসবে, কোনটা ক্রয় জাবেদা আসবে, কোনটা বিক্রয় জাবেদা আসবে, এগুলো হচ্ছে মেন বিষয়। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে বিক্রয় ফেরতটাও আপনারা নিজে থেকে পারবেন। বিক্রয় ফেরতটা একটু ভালো করে দেখবেন। বিক্রয় ফেরত আর আন্ত ফেরত জাবেদা একই কথা, শুধু নামটা চেঞ্জ করে দিয়েছে, এখানে আন্ত ফেরত জাবেদা প্রস্তুত করো। আশা করি বুঝতে পারছেন। তো এই সৃজনশীলটাই বাড়ির কাজ থাকবে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, এখান থেকে এই বাড়ির কাজটা করে নেবেন। আচ্ছা, এখন আমি খতিয়ানের কিছু কথা বলি, কারণ নেক্সট ক্লাসে আপনাদেরকে খতিয়ান শিখাবো। খতিয়ানের একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে আপাতত। আচ্ছা, এখানে দেখতে পারতেছেন যে খতিয়ান উল্লেখ আছে। খতিয়ানের আরেক নাম হচ্ছে পাকা বই। হিসাবের পাকা বই নির্ণয় করতে বললে সবসময় খতিয়ানটা নির্ণয় করবেন, মনে রাখবেন। আর খতিয়ানের যে সকল প্রশ্নগুলো বেশিরভাগ আসে সেটা হচ্ছে টি ছকের মাধ্যমে সাধারণ খতিয়ান নির্ণয় করতে বলে, চলমান যে ছকের মাধ্যমে সাধারণ খতিয়ান নির্ণয় করতে বলে, টি ছকের মাধ্যমে সহকারী খতিয়ান নির্ণয় করতে বলে, চলমান যে ছকের মাধ্যমে সহকারী খতিয়ান নির্ণয় করে। তার মানে আমরা বুঝলাম খতিয়ান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, আরেকটা হচ্ছে কি সহকারী খতিয়ান। তো দুই মাধ্যমেই দুই খতিয়ান প্রস্তুত করে যায়, একটা হচ্ছে টি ছকের মাধ্যমে, একটা হচ্ছে চলমান যে ছকের মাধ্যমে। আপনি যেই ছকের মাধ্যমে করেন, যদি উল্লেখ করা থাকে যে টি ছকের মাধ্যমে করতে হবে, তাহলে আপনাকে বাধ্যতামূলক টি ছকের মাধ্যমেই করতে হবে। আর যদি উল্লেখ থাকে চলমান যে ছকের মাধ্যমে করো, তাহলে আপনাকে বাধ্যতামূলক চলমান যে ছকের মাধ্যমে করতে হবে। আর যদি কিছু উল্লেখ না থাকে কোন ছকের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি টি ছকের মাধ্যমে করেন বা চলমান যে ছকের মাধ্যমে করেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় চলমান যে ছকের মাধ্যমে করবেন, কারণ চলমান যে ছকের মাধ্যমে করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। শুধু ছক আঁকতে পারলে আপনার হবে। আর খতিয়ানের নিয়মই হচ্ছে ছকের কাজ, শুধু ছক আঁকতে হবে, ছক আঁকবেন, মানে 5টা 6টা 7টা 8টা করে এরকম ছক আঁকা লাগে, শুধু এটিই ভেজাল। তাছাড়া টাকা পয়সাতে কোনো ভেজাল নাই, শুধু ছক আঁকবেন। আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আমি এই খতিয়ানটা দেখা দিব, খতিয়ানের কাজগুলো মূলত কীভাবে করা হয়েছে এটা আমি আপনাদেরকে দেখা দিব। তো এখানে হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ক্লাস শেষ। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবেন। আপনাদের নেক্সট ক্লাসটা হবে, আপনাদের পরবর্তী ক্লাস মেবি মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে যত সময় ক্লাসে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।